হ্যালো এভরিওয়ান, যেরকমটা তোমরা থাম্বনেলে দেখেছো, আজকে আমরা ডিসকাশন করব স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ অ্যান্ড হাওলদার এক্সামিনেশন 2024-এর প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। এর আগে দুটো সেপারেট ভিডিওতে আমি স্টাফ সিলেকশন কমিশনের এই এমটিএস এবং হাওলদার এক্সামের প্রত্যেকটা তথ্য তোমাদের সাথে ডিসকাস করেছি। এমটিএসের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, ফিজিক্যাল ফিটনেস কীরকম লাগে হাওলদার পোস্টের জন্য, এবং আর যে সমস্ত আদার্স কোয়ালিফিকেশানগুলো লাগে সেগুলো সবই কিন্তু সেই ভিডিওতে ডিসকাস করা আছে। তাছাড়া এই এসএসসি এমটিএস এবং হাওলদার পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় স্টেট প্রেফারেন্স তোমরা কি অর্ডারে বসালে তোমাদের সুবিধা হবে, সেটা নিয়েও কিন্তু একটা সেপারেট ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তো তোমরা যারা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি এবং বুঝতে পারছো না স্টেট প্রেফারেন্সগুলোকে কীভাবে বসাবে, বা এই এক্সামটার সম্পর্কে তোমরা আরও একটু বেশি জানতে চাও যাতে এই পরীক্ষাটার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো, তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে ওই ভিডিও দুটোকে দেখে নিলে তোমরা অনেকটাই উপকৃত হবে। এখন কথা হচ্ছে, এক্সামের জন্য অ্যাপ্লিকেশান তো করা হলো, কিন্তু এই এক্সামটার জন্য প্রিপারেশান নেব কী করে এবং কি কি বই ফলো করলে আমরা প্রথমবারই এই এক্সামটাকে সাকসেসফুলি উত্তীর্ণ হতে পারবো। দেখো, এসএসসি এমটিএস অ্যান্ড হাওলদার হলো সেন্ট্রাল গভর্নমেন্টের 10th বেস লেভেলের একটা এক্সাম। 10th বেস লেভেল অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় যে কেউ এই পরীক্ষায় বসতে পারে। যেহেতু এটা মাধ্যমিক পাস যোগ্যতার পরীক্ষা অর্থাৎ 10th বেস লেভেলের এক্সাম, তাই জন্য পরীক্ষাটাকে কিন্তু সহজভাবে নিলে প্রচণ্ড ভুল করবে। কেন? 10th বেস লেভেলের এক্সাম অর্থাৎ মিনিমাম এটাতে বসার জন্য তোমার যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে ন্যূনতম। তার মানে যারা উচ্চ মাধ্যমিক পাস এবং যারা গ্র্যাজুয়েশন পাস তারাও কিন্তু এই পরীক্ষাটাতে বসতে পারে। এবং হয়ও তাই, যারা সিএইচএসএল, সিজিএল বা অন্য যে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছে তারাও কিন্তু এই পরীক্ষাটাতে বসে। ফলে ওভারঅল এই পরীক্ষাটার কম্পিটিশন অনেকটা বেড়ে যায়। তোমরা যদি লাস্ট 5 ইয়ার্সের ট্র্যাক রেকর্ড চেক করো এমটিএসের, প্রায় প্রত্যেক বছর 40 থেকে 50 লাখ ক্যান্ডিডেট এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে, এবং সেই ক্যান্ডিডেটদের মধ্যে এমটিএসের জন্য প্রিপারেশন নেওয়া ক্যান্ডিডেটরা তো থাকেই, এমনকি সিএইচএসএল, সিজিএলের ক্যান্ডিডেটরাও কিন্তু সেই পরীক্ষার ফর্ম ফিল আপ করে, ফলে কাট অফটা অনেকটা বেশি যায়। ওকে, তো আজকে আমাদের ডিসকাশন হবে যে আমরা এই পরীক্ষাটার জন্য কিভাবে প্রিপারেশন নেব। সবার ফার্স্টে আমি আরও একবার তোমাদেরকে মনে করিয়ে দিই এই এক্সামটার এক্সাম প্যাটার্ন সম্পর্কে। এক্সাম প্যাটার্নটাকে বুঝে নিয়ে দেন আমরা এই প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলোকে দেখব এবং কিভাবে প্রত্যেকটা সিলেবাসকে আমরা কভার করতে পারি সেটা নিয়ে দেখব। আমি আরেকবার তার আগে তোমাদের রিমাইন্ড করিয়ে দিই যে বর্তমানে এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে এবং এই ফর্ম ফিল আপটা চলবে 31শে জুলাই 2024 পর্যন্ত। তোমরা যারা যারা এখনও এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করোনি তারা কিন্তু এই ডেটের আগে এই পরীক্ষাটার জন্য অ্যাপ্লাই করে দেবে। এবং দ্বিতীয় আরেকটা কথা সেটা হচ্ছে যে এটা চলছে জুলাই মাস, অর্থাৎ জুলাই ছাড়াও আমাদের হাতে টাইম রয়েছে অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের শেষে কিন্তু এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে। অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুতে মাল্টিপল ফেজে এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে। মানে মোটামুটি দেখতে গেলে আমাদের হাতে 3 থেকে 4 মাস মতন সময় আছে। এই 4 মাস সময় আমরা এই এক্সামটার প্রিপারেশনের জন্য পাচ্ছি। যারা অলরেডি প্রিপারেশনে আছো তাদের জন্য তো ভালোই, কোনো অসুবিধা নেই, কিন্তু যারা প্রিপারেশনে সদ্য শুরু করেছো চাকরির পরীক্ষার জন্য তাদেরকে বলি, এমটিএস পরীক্ষার সিলেবাস কিন্তু এই 4 মাসেও তোমরা যদি থরলি স্টাডি করো একটু ভালোভাবে সঠিক পদ্ধতিতে, তাহলে কিন্তু এই 4 মাসেও তোমরা এই পরীক্ষার সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবে। নাও কেন আমি এই কথাটা বলছি সেটা বোঝার জন্য আমাকে আরেকবার তোমাদেরকে এক্সাম প্যাটার্নটাকে নিয়ে ডিটেলসে বুঝতে হবে। এসএসসি এমটিএসের পরীক্ষা হয় একটাই ফেজে, একটাই পার্ট থাকে সেখানে, অন্য একাধিক পার্টে বা একাধিক টায়ারে এই পরীক্ষা হয় না। একটাই এক্সাম, সেই এক্সামে কোয়ালিফাই করতে পারলেই তোমার সিলেকশন। এবং সেই এক্সামটা একই দিনে হয়, একদিনে কিন্তু দুটো সেশনে, অর্থাৎ পুরো এক্সামটা 45 মিনিটের দুটো সেশনে ভাগ থাকে। তুমি যেদিন পরীক্ষা দিতে গেলে প্রথম 45 মিনিটে একটা সেশন হবে, ওই একই সঙ্গে প্রথম সেশনটা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় সেশনটা শুরু হবে, যেটাও কিন্তু 45 মিনিটের। এবং এই সেশন 1 এবং সেশন 2তে কোন কোন সাবজেক্ট আসবে সেগুলোও কিন্তু অলরেডি ডিসাইডেড। সেশন 1-এ দুটো সাবজেক্ট আসে, ম্যাথ এবং রিজনিং। ম্যাথসের থেকে 20টা প্রশ্ন থাকে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে থাকে, অর্থাৎ 3 × 60 নাম্বার আসে ম্যাথসের। রিজনিং থেকেও 20টা প্রশ্ন আসে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে থাকে, অর্থাৎ 3 × 60 নাম্বার থাকে রিজনিংয়ে। এবং ম্যাথ এবং রিজনিং মিলিয়ে 60 120 মার্কস থাকে এই এক্সামটাতে, অর্থাৎ সেশন 1-এ। এবং এই সেশন 1টা কতক্ষণের হয়? 45 মিনিট। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে সেশন 1টার কথা বললাম 120 মার্কসের এক্সাম, এই সেশন 1টা কিন্তু অনলি কোয়ালিফাইং ইন নেচার। এখানে শুধু তোমাকে পাস করতে হবে, তোমার সিলেকশন
জন্য তোমাকে কত মার্কস পেতে হবে সেইটা নির্ভর করছে অনলি সেশন 2 এর ওপরে। বোঝা গেল? সেশন 1 এর মার্কস কিন্তু ফাইনাল সিলেকশনের জন্য অ্যাড হবে না, সিলেকশন হবে শুধুমাত্র সেশন 2 এর মার্কসের উপরে। সেশন 2তে কী থাকে দেখে নেওয়া যাক। সেশন 2তে একই রকমভাবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশ থাকে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা প্রশ্ন, 75 নম্বরে, প্রত্যেকটা প্রশ্নে 3 নাম্বার করে, টোটাল 75 মার্কস। এবং জেনারেল ইংলিশে 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নে 3 নম্বর করে, 3, 25, 75 মার্কস থাকে। এবং 75 মিলে কত মার্কস হলো? 150 মার্কস। এই 150 মার্কসের মধ্যে তুমি কত পেলে সেটার উপরেই কিন্তু তোমার সিলেকশন হবে। এই 120 মার্কসের যেটা এক্সামটা হচ্ছে সেশন 1টা, এই মার্কসটা কিন্তু সিলেকশনের উপর নির্ভর করবে না। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি, এই যে সেশন 1 সেটাকে কিন্তু হেলাফেলা করলে চলবে না, কারণ যদি তুমি সেশন 1-এ ফেল করে যাও, এখানে একটা ন্যূনতম পাস মার্কস লাগে, অর্থাৎ তোমাকে সেশন 1টা পাস করতে হবে, তবেই তুমি সেশন 2-র জন্য এলিজিবল। সেশন 1 পাস না করতে পারলে সেশন 2-র কিন্তু তোমার এক্সাম পেপার চেক করাই হবে না। তাই সেশন 1 পাস করতে গেলে আমাদের কি করতে হবে? মার্কসের কতগুলো পার্সেন্টেজ বলে দেওয়া আছে, যেটা হচ্ছে ধরো যদি তুমি ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট হও তাহলে তোমাকে ন্যূনতম 30% পেতে হবে সেশন 1 ক্লিয়ার করার জন্য। ইডব্লিউএস এবং আদার্স ক্যাটাগরির জন্য, তোমার ওবিসি ক্যাটাগরির জন্য তোমাদের এই মার্কসটাই দাঁড়িয়ে যাচ্ছে 25%। এছাড়া যদি কেউ রিজার্ভ ক্যাটাগরির ভাই বোনেরা থাকে তাদের জন্য, এসসি এসটি ওবিসি, এসসি এসটি এদের জন্য, তাদের জন্য এই মার্কসটাই থেকে যাচ্ছে 20%। এই ন্যূনতম পার্সেন্টেজ মার্কস যদি তুমি এই সেশন 1-এ ম্যাথ এবং রিজনিং মিলিয়ে পাও, তবে তুমি এলিজিবল হবে সেশন 2 এর জন্য। অর্থাৎ বোঝাই যাচ্ছে মূল কম্পিটিশনটা কিন্তু ডিপেন্ড করছে এই সেশন 2-র উপরে। সেশন 2-র উপরে ডিপেন্ড করছে মানে সেশন 2-তে যে দুটো সাবজেক্ট আছে তাদের উপর ডিপেন্ড করছে, সেশন 1-এর সাবজেক্টগুলোর উপর কিন্তু ডিপেন্ড করছে না। তো এটা এই এক্সামের একটা ইউনিক ফিচার, যেখানে দেখো সেশন 2-তে দুটো সাবজেক্ট রয়েছে মাত্র, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ। মানে কোনো স্টুডেন্ট যদি এই দুটো সাবজেক্টকে খুব ভালো করে তৈরি করে নিতে পারে তাহলে কিন্তু সে সহজেই এই এক্সামটাতে সিলেকশন নিয়ে নিতে পারে, তাই না? এবং আরও একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই যে সেশন 1-এ আমি বললাম প্রত্যেকটা কোশ্চেনে 3 মার্কস করে থাকবে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কস নেই। মানে তুমি সঠিক অ্যান্সার করলে 3 মার্কস তো পাবেই, কিন্তু ভুল উত্তর করলে কোনো নাম্বার কাটা যাবে না। তাই তোমরা যখন পরীক্ষা দিতে যাবে, এই যে 20টা 40টা কোশ্চেন রয়েছে, তোমরা যে কটা পারবে সঠিকভাবে অ্যাটেম্প তো করবেই। বাকি প্রশ্নগুলোকেও যদি তোমাদের মনে হয় ডাউট থাকে কোনো একটাতে যে না এটাতে এই অপশানটা হবে, সেটাও কিন্তু তোমরা মার্ক করে চলে আসতে পারো। কোনো নেগেটিভ ভুল হলে কোনো নেগেটিভ মার্ক কাটার এখানে ব্যাপার নেই, তাই তোমরা নিশ্চিন্তে সেগুলোকে মার্ক করে দিয়ে চলে আসবে। বোঝা গেল সেশন 1-এর ব্যাপারে। 45 মিনিট সেশন 1। যখন তুমি পরীক্ষা দিতে যাবে যেদিন, প্রথমেই তোমার কাছে স্ক্রিনে অ্যাপিয়ার করবে এই সেশন 1-এর এই দুটো সাবজেক্টের উপরে প্রশ্ন, 20-40টা প্রশ্ন। 45 মিনিট শেষ হওয়ার পর অটোমেটিক্যালি স্ক্রিন থেকে সেশন 1-এর প্রশ্নগুলো মুছে যাবে এবং সেশন 2-র এই দুটো সাবজেক্টের উপর প্রশ্নগুলো চলে আসবে। তো সেই মুহূর্তে তোমাকে অ্যালার্ট থাকতে হবে, বিকজ আমি আগেই বলেছি সিলেকশন তোমার হবে কি হবে না নির্ভর করছে সেশন 2-তে তোমার পারফরমেন্স কীরকম তার উপরে, এবং সেশন 2-তে এই 150 মার্কসের মধ্যে তুমি কতটা স্কোর করতে পারছো তার উপরে। এখন দেখো 150 মার্কসের মধ্যে প্রশ্ন কটা থাকছে? 25, 50টা। ঠিক উত্তর করতে পারলে 3 নাম্বার, ভুল উত্তর করলে -1 নাম্বার। মানে একটু যদি অসচেতনভাবে তুমি উত্তর করো তাহলে, বা যদি তোমার একটু অসচেতনতার জন্য ভুল হয়ে যায়, তাহলে কিন্তু এইদিকে 3 আর 1 4 নাম্বার তুমি পিছিয়ে যাচ্ছ। 150 নম্বরের একটা পরীক্ষায় 4 নাম্বার পিছিয়ে যাওয়া মানে কিন্তু অনেকগুলো ক্যান্ডিডেটের পেছনে চলে যাওয়া। এই জন্য তোমাকে খুব অ্যালার্ট থাকতে হবে তোমার প্রত্যেকটা অ্যান্সার সম্পর্কে, এবং প্রত্যেকটা টপিক, যেহেতু দুটো টপিকের ওপরেই মেন এক্সামটা ডিপেন্ড করছে, এই দুটো টপিক জাস্ট পাসিং ইন নেচার, এর যে কম্পিটিশনটা সেটাও কিন্তু গিয়ে এর উপরে পড়ছে, এবং এই দুটো টপিকের ওপরে এক্সাম হয়, যথেষ্ট ডিপ থেকে কোশ্চেন কিন্তু বর্তমানে এই টপিক দুটোর থেকে আসে। ওকে, সুতরাং ওপর স্টাডি করে কেউ যদি ভাবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইংলিশের পেপারটাকে আমি ক্লিয়ার করে নেব, আমি এখন থেকেই বলছি তোমরা ভুল ধারণার মধ্যে রয়েছো। এত সহজ আর এমটিএস পরীক্ষা কিন্তু নেই। তাহলে আমরা কিভাবে এই দুটো পেপারকে তৈরি করব, এর সিলেবাস কী আছে, কোন কোন বই পড়বো, সেগুলোকে নিয়ে একটু আমরা ডিসকাস করে নিই। চলো দেখা যাক। তো দেখো, যেরকমটা আমি শুরুতেই তোমাদেরকে বলেছি যে এই এসএসসি এমটিএস এক্সামিনেশনটাতে ম্যাথস এবং রিজনিং হলো কোয়ালিফাইং ইন নেচার। যেহেতু এই সাবজেক্ট দুটো কোয়ালিফাইং ইন নেচার, আমি এদের ব্যাপারে তোমাদের সাথে খুব বেশি ডিসকাশন করব না, কারণ
আমি যদি ধরে নিই তোমাদের ওপর মোটামুটি ম্যাথসের বেসিকটা তৈরি আছে, তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে ঘাটলেই তোমরা ম্যাথ এবং রিজনিংয়ের প্রস্তুতি তোমাদের হয়ে যাবে। আদার্স কোনো কিছু এক্সট্রা এফোর্ট ম্যাথ এবং রিজনিংয়ে এই এক্সামের জন্য কিন্তু তোমাদের দেওয়ার প্রয়োজন নেই। তাও যদি তোমাদের মনে হয় যে ম্যাথসে বা রিজনিংয়ে তোমরা কনফিডেন্স পাচ্ছ না, ম্যাথসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই কী করবে। এই এক্সামটাতে ম্যাথসের অ্যাডভান্স ম্যাথ পোর্শন থেকে কোনো প্রশ্ন আসে না, জেনারেল অ্যারিথমেটিক থেকে আসে। অ্যারিথমেটিক মিনস পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, তারপর তোমার রেশিও প্রপোর্শন, মিক্সচার, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই ধরনের চ্যাপ্টারগুলো থেকে মোটামুটি ডাইরেক্ট ফর্মুলা বেসড বা একটু স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন আসে, খুব বেশি কঠিন প্রশ্ন কিন্তু আসে না। অ্যাডভান্স বলতে গেলে জিওমেট্রি বলো বা ট্রিগোনোমেট্রি বলো, এগুলোর থেকে তো আসেই না। হ্যাঁ, হালকা ট্রিগোনোমেট্রির থেকে একদম ডাইরেক্ট ফর্মুলা বেসড একটা দুটো প্রশ্ন আসলেও আসতে পারে। এছাড়া কখনো কখনো স্ট্যাটিস্টিক্সের প্রশ্ন দেয় না, দিলেও খুব সিম্পল একটা দুটো পাই চার্ট দিলেও দিতে পারে। তো ম্যাথসের জন্য যদি তোমাদের মোটামুটি বেসিক ম্যাথমেটিক্স তৈরি থাকে, এই এক্সামটাতে ম্যাথস নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই। তোমরা ওই প্রিভিয়াস ইয়ারে যে কটা প্রশ্ন এসছে লাস্ট কয়েক বছরে, বিগত কয়েক বছরে, সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে যখন তোমরা স্টাডি করবে, সেখান থেকে তোমরা বা মক দেওয়ার সময় তোমাদের কিন্তু ম্যাথ এবং রিজনিং দুটো ভালোভাবে তৈরি হয়ে যাবে। বিকজ ম্যাথস এবং রিজনিংয়ে তোমাদের জাস্ট পাস করতে হবে। তোমাদের মেন পেপার হচ্ছে জেনারেল নলেজ এবং জেনারেল ইংলিশ, যার মার্কস তোমাদের সিলেকশনে কাজে লাগবে। তো আমি চলে আসি এই দুটো পেপারকে আমরা কিভাবে তৈরি করব, বিকজ এর উপরেই আমাদের এই এক্সামটার সিলেকশন নির্ভর করছে। আমি যদি সবার ফার্স্টে জেনারেল নলেজের কথা বলি, আগে একটা ধারণা ছিল যে লুসেন্টের জেনারেল নলেজ বই পড়ে শুধুমাত্র এসএসসির জেনারেল নলেজের যে কোনো এক্সামকে মোটামুটি কভার করে দিয়ে যাওয়া যায়। ডেফিনেটলি লুসেন্টের জেনারেল নলেজের বই যথেষ্ট ভালো একটা বই, তা সত্ত্বেও আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি বিগত কয়েক বছরের এসএসসির বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে দেখো, টিসিএস জবে থেকে পরীক্ষা নেওয়া শুরু করেছে, এসএসসির এই জেনারেল নলেজের সাবজেক্টটার কিন্তু ইম্পর্টেন্স, ওয়েটেজ অনেকটাই বেড়েছে। এবং 5-7 বছর আগে যেরকম জেনারেল নলেজের সিম্পল প্রশ্ন করতো, এখন কিন্তু সেই তুলনায় অনেকটাই স্ট্যান্ডার্ড প্রশ্ন করে, কঠিন প্রশ্ন করে। তো বেসিক্যালি গভর্নমেন্ট কী চায়? গভর্নমেন্ট চায় জেনারেল নলেজ মানে ইন্ডিয়ার প্রত্যেকটা পার্ট সম্পর্কে, প্রত্যেকটা স্টেট সম্পর্কে, আর্ট সম্পর্কে তোমরা যারা এক্সামে বসছো তারা যাতে জানো জিনিসগুলো। এই কারণে অনেক ডিপ থেকে প্রশ্ন দেয়। তা আমরা সেই অনুযায়ী আমাদের প্রিপারেশনটাকে রাখবো যাতে সেই প্রশ্নগুলো তোমরা অ্যান্সার করতে পারো। আমি সবার ফার্স্টে ট্রেডিশনাল জিকের কথা বলি, যেখানে আমাদের চলে আসছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, এই 4টে সাবজেক্টের কথা, ইনক্লুডিং সাম পোর্শনস অফ সায়েন্স আমাদের জেনারেল নলেজের কথা বললেই মাথায় আসে। এবং যে কোনো একটা স্ট্যান্ডার্ড জেনারেল নলেজের বই তোমরা যদি নাও, সেখানে এই 4টে পোর্শন তো তোমরা পাবে। এবং এই 4টে পোর্শনকে তোমরা কোথা থেকে কিভাবে কভার করবে? আমি বলবো এই এক্সামটার জন্য এই 4টে পোর্শন কভার করার জন্য লুসেন্টের জেনারেল নলেজের বইটা এনাফ। তোমরা লুসেন্টের জেনারেল নলেজ বই থেকে এই পার্টগুলো পড়ে রাখতে পারো। ওখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ওইগুলো যদি তোমরা এখান থেকে পড়ে নাও লুসেন্টের বই থেকে, যেটুকু লুসেন্টে দেওয়া আছে মোর দ্যান সাফিসিয়েন্ট। এইটুকু এখান থেকে এই হিস্ট্রি, তার সালগুলো, ঘটনাগুলো কীভাবে পড়বে, খুব বেশি ডিপে যাওয়ার দরকার নেই। খুব ফ্যাকচুয়াল প্রশ্ন এখান থেকে পড়ে, একদম টু দ্য পয়েন্ট, যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট, হিস্ট্রির ইম্পর্টেন্ট ফ্যাক্ট, জিওগ্রাফির ইম্পর্টেন্ট ফ্যাক্ট, হ্যাঁ, যুদ্ধ, চুক্তি, এইগুলো। পলিটির ক্ষেত্রে যদি বলি, পলিটির ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করে? পলিটির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনের ধারাগুলো, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস থেকে খুব বেশি প্রশ্ন আসে এখানে, এবং ফান্ডামেন্টাল ডিউটিস থেকে। এই প্রশ্নগুলো পলিটি থেকে তোমরা একটু দেখে যাবে। এবং ইকোনমিতেও একদম বেসিক কনসেপ্ট, জিডিপি, এনডিপি, এগুলোর ধারণা যাতে তোমাদের একটু পরিষ্কার থাকে, এবং যে সমস্ত কমিটিগুলো তৈরি হয়েছিল আর পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো, সেগুলো ভালো করে পড়ে গেলে ইকোনমির পোর্শন নিয়ে তোমাদের আর বেশি চিন্তা করার দরকার নেই। এছাড়া আরবিআই এর গঠন, আরবিআই এর ফাংশনিং, এগুলো তো দেখবেই। তাহলে যেগুলো আমাদের দাঁড়ালো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এবং ইকোনমিতে, সেগুলো হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট সালগুলোকে পড়ব, যুদ্ধগুলোকে পড়ব, চুক্তিগুলোকে পড়ব। বিশেষ করে সবার আগে জোর দেব স্বাধীনতা সংগ্রাম বা ন্যাশনাল মুভমেন্ট পোর্শনটাতে। ন্যাশনাল মুভমেন্ট পড়ার পরে আমরা জোর দেব মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রিতে, এবং তারপরে আমরা অ্যানসেন্ট হিস্ট্রিটাকে কভার করব। ওকে? এবং লুসেন্টের বইতে যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে ভালো করে প্রত্যেকটা পয়েন্টকে পড়ব। জিওগ্রাফির পোর্শনের ক্ষেত্রেও তাই, লুসেন্টের থেকে সাফিসিয়েন্ট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। আর পলিটি অ্যান্ড ইকোনমি তো বললামই কোন পয়েন্টগুলো। কিন্তু বর্তমানে এই এক্সামটাকে তুমি যদি দেখো, এই 4টে সাবজেক্টের বাইরেও একটা ভার্স টপিক আছে যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সেটা কি? সেটা হলো স্ট্যাটিক জিকে। এখন এই স্ট্যাটিক জিকে বলতে গেলে যদি আমি লুসেন্টের বই থেকে ফলো করি, সেখানে লুসেন্টের বই শেষের দিকে
বেশ কিছু পরিমাণ স্ট্যান্ডার্ড স্ট্র্যাটেজিকে দেওয়া আছে, বাট এখনকার নিরিখে 2024-এর নিরিখে সেটুকু পড়ে গেলে কিন্তু তুমি এই এমটিএস বা সিজিএল বা সিএইচএসএল এর স্ট্র্যাটেজিকে পোর্শনটাকে কমপ্লিট করতে পারবে না, বিকজ এখন অনেক ডিপ থেকে কোশ্চেন দেয় স্ট্র্যাটেজিকের ব্যাপারে। কী কী প্রশ্ন আসে দেখো স্ট্র্যাটেজিকের, তারপর আমি বলি কী করে এইগুলোকে তৈরি করবে। স্ট্র্যাটেজিকের মধ্যে যে প্রশ্নগুলো আসছে, আমরা যদি টপিক ওয়াইজ প্রত্যেকটাকে সেগ্রিগেট করে বোঝার চেষ্টা করি, ড্যান্স, ফেস্টিভ্যাল, ফেয়ার্স, ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের আমাদের যেগুলো তোমার ফোক ড্যান্স রয়েছে, সেখান থেকে সেগুলো তোমার আমাদের শাস্ত্রীয় ড্যান্স যেগুলো রয়েছে আর কি, হ্যাঁ, সেই 8টা ক্লাসিক ড্যান্স এবং প্রত্যেকটা স্টেটের ফোক ড্যান্সগুলোর থেকে প্রশ্ন দেয়। ফেস্টিভ্যালসগুলোর থেকে প্রশ্ন দেয়, কোন কোন ফেস্টিভ্যাল কোন কোন স্টেটে সেলিব্রেট হয়। ফেয়ার, কোন কোন জায়গায় কী কী সেলিব্রেট হয়, কোন কোন জায়গায় কী কী মেলা বসে, এই সবকটা প্রশ্নই কিন্তু এখান থেকে দেয়। ওকে, তো এই পার্টগুলোকে আমাদের প্রত্যেকটাকে আলাদা আলাদা করে তৈরি করতে হবে। একবার দুবার পড়লে কিন্তু এগুলোকে মনে রাখতে হবে না, পারবে না, এগুলোকে বারবার করে তোমাকে পড়ে পড়ে রিভাইজ করতে হবে। ওকে, দেন চলে আসি আরেকটা এসএসসির ফেভারিট টপিক এই এক্সামের জন্য, দ্যাট ইজ স্পোর্টস। স্পোর্টসের অনেকগুলো টপিক হয়, অনেকগুলো টপিকের মধ্যে স্পোর্টস থেকে কারেন্ট অ্যাফেয়ার্স যেরকম হয়, স্পোর্টসের যে কটা খেলা আছে সেই কটা খেলার সম্পর্কে ভালো করে পড়বে, অলিম্পিক গেমস সম্পর্কে পড়বে, তারপর তোমার ন্যাশনাল গেমস সম্পর্কে পড়বে, খেলো ইন্ডিয়া গেমস সম্পর্কে পড়বে, ওয়ার্ল্ড কাপ 2023 এবং ওয়ার্ল্ড কাপ আমাদের T20 ওয়ার্ল্ড কাপ 2024 সেইগুলোকে ভালো করে পড়বে। প্রত্যেকটা স্পোর্টসে কতজন করে প্লেয়ার থাকে, প্রত্যেকটা স্পোর্টসের সঙ্গে জড়িত যে টার্মগুলো রয়েছে সেই টার্মগুলোকে এগুলোকে ভালো করে পড়তে হবে। স্পোর্টস থেকে এই প্রশ্নগুলো কিন্তু দেয়। প্লাস ইম্পর্টেন্ট যারা স্পোর্টসম্যান রয়েছে, যারা আমাদের জাতীয় স্তরে বা আন্তর্জাতিক স্তরে খেলাধুলো করে দেশের জন্য প্রচুর পুরস্কার নিয়ে এসেছে, তারা কোন কোন খেলার সঙ্গে কে কে যুক্ত, তাদের নাম এবং সে কোন খেলার সঙ্গে যুক্ত, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখান থেকে, ঠিক আছে। দেন চলে আসি স্পোর্টসের পরে বুকস অ্যান্ড অথার্সের ব্যাপারে। বুকস অ্যান্ড অথার্স বলতে পুরনো স্বাধীনতার সময়কালকে থেকে শুরু করে এখনও পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট যে সমস্ত বুকস অ্যান্ড অথার্সরা রয়েছে, প্রচুর বই, প্রচুর অথার রয়েছে, কী করে তুমি ফিগার আউট করবে সেটাও আমি বলে দেবো, কিন্তু এই বুকস অ্যান্ড অথার্সগুলোকে তোমাকে পড়তে হবে। আর কি পড়তে হবে? পড়তে হবে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে, জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কারগুলো সম্পর্কে ডিটেলসে পড়তে হবে। এছাড়া যদি আমরা দেখি স্ট্র্যাটেজিকের মধ্যে আরও অনেক টপিক থাকে, প্রত্যেকটা মিউজিক অ্যান্ড মিউজিশিয়ান, প্রত্যেকটা বিভিন্ন যারা বাদ্যযন্ত্রগুলো রয়েছে সেই বাদ্যযন্ত্রগুলোর বাদক কারা, প্রত্যেকটা মিউজিক বা স্ট্যান্ডার্ড আমাদের যারা ইম্পর্টেন্ট মিউজিশিয়ানস রয়েছে, ঠিক আছে, সেই সঙ্গীত শিল্পীদের সম্পর্কে পড়তে হবে। টেম্পলসগুলো সম্পর্কে পড়বে, ভারতবর্ষের কোথায় কোথায় কোন কোন টেম্পলগুলো রয়েছে ইম্পর্টেন্ট, কোন কোন গুহাগুলো কোথায় কোথায় রয়েছে সেগুলো থেকে পড়বে। এবং মিসলেনিয়াস টপিকের মধ্যে আমি যদি বলি, এছাড়া আর যে সমস্ত টপিকগুলো স্ট্র্যাটেজিকের মধ্যে আসে, যেমন ভারতবর্ষের কোন কোন জায়গায় কোন কোন অভয়ারণ্য, কোন কোন জায়গায় কোন কোন হ্রদ রয়েছে, ন্যাশনাল পার্ক রয়েছে, হ্যাঁ, লেক কোথায় কোথায় কী কী রয়েছে, সেগুলো তো মিসলেনিয়াসের মধ্যে আমি ধরে নিলাম, ওগুলো তোমরা কম বেশি পড়বে, ঠিক আছে। তো এই থাকছে আমাদের স্ট্র্যাটেজিকে পোর্শন। দেখে অল্প মনে হলো, স্ট্র্যাটেজিকেটা কিন্তু একটা হিউজ পোর্শন থাকছে। স্ট্র্যাটেজিকেটাকে আমরা তৈরি করব কি করে? আমরা জেনারেল নলেজের এই পোর্শনগুলোকে তো লুসেন্ট থেকে তৈরি করে নিলাম, স্ট্র্যাটেজিকের এই পোর্শনগুলোকেও তোমরা এর ওপর কিছু কিছু তথ্য লুসেন্টের শেষে পেয়ে যাবে। এছাড়া আর একটা জিনিস এখানে স্ট্যাটিক সম্পর্কে লিখে নিই, সেটা হলো সেন্সাস 2011। এই সেন্সাস 2011 থেকে প্রশ্ন তো আসবে। তো এই টপিকগুলোকে আমরা তৈরি করব কোথার থেকে? স্ট্র্যাটেজিকের এই টপিকগুলো তোমাদেরকে বলে রাখি, স্ট্র্যাটেজিকের জন্য তোমরা লুসেন্টের বইয়ের শেষ থেকে ভালো করে পড়তে পারো। যদি তোমাদের কাছে স্ট্র্যাটেজিকের অন্য কোনো বই ভালো থেকে থাকে পড়তে পারো, না হলে অঙ্কিত ভাটি স্যারের একটা বই আসে স্ট্র্যাটেজিকের ওপরে, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা স্ট্র্যাটেজিকের এই বইটাকে পড়তে পারো। এই বইটার মধ্যে মোটামুটি যে কটা স্ট্র্যাটেজিকের টপিক বললাম, তাছাড়াও আরও মাল্টিপল টপিকের ওপর এসএসসির প্রত্যেকটা এক্সামের জন্য তো খুবই ভালো, ওইখান থেকে তোমরা কিন্তু এই জিনিসগুলোকে পড়ে নিতে পারো। অনেকের ক্ষেত্রে স্ট্র্যাটেজিকে মনে রাখতে অসুবিধা হয়, কারণ স্ট্র্যাটেজিকের যে তথ্যগুলো থাকে মুখস্থ বেশি করতে হয়, সেই কারণে অনেকের একটু প্রবলেম হয়। তো বারবার করে ওগুলোকে রিভাইজ করে কিন্তু তোমরা মুখস্থ রাখতে পারো স্ট্র্যাটেজিকের টপিকগুলো, ঠিক আছে। দেন চলে আসি স্ট্র্যাটেজিকের পরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটাকে কী করে কমপ্লিট করব। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্সের বলতে গেলে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে যে টপিকগুলো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট, গভর্নমেন্ট স্কিমস, স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডস, ইলেকশন 2024, এইগুলো মোটামুটি পড়তে হবে, এবং ইম্পর্টেন্ট সামিটস অ্যান্ড মিটিংগুলো সম্পর্কে, ঠিক আছে। কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টে কার কার নিয়োগ হয়েছে, সরকারি কেন্দ্র এবং রাজ্যের যে সমস্ত সরকারি স্কিমগুলো রয়েছে ইম্পর্টেন্ট, স্পোর্টস এবং অ্যাওয়ার্ডস দুটোকে আলাদা আলাদা করে পড়বে। স্পোর্টসের কথা আমি আগেই বলেছি, ওয়ার্ল্ড কাপ, খেলো ইন্ডিয়া, ন্যাশনাল গেমস, এগুলো সম্পর্কে রিসেন্ট ডেটা, কারা কারা উইনার রয়েছে, কারা কোন পুরস্কার পেয়েছে,
ঠিক আছে, অলিম্পিক্স এইগুলো সম্পর্কে পড়ে রাখতে হবে তোমাকে। এছাড়া ইলেকশন 2024 এটা সম্পর্কেও পড়ে রাখতে হবে, ইম্পর্টেন্ট যে ডেটাগুলো রয়েছে, ঠিক আছে। স্পোর্টস এইগুলো ছাড়াও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আরও একটা টপিকের কথা বলবো, যেটাকে নিচে লিখেছি দেখো, সেটা হচ্ছে সামিটস অ্যান্ড ইম্পর্টেন্ট মিটিং। সামিটস বা ইম্পর্টেন্ট মিটিং বলতে রিসেন্টলি যে সমস্ত ইম্পর্টেন্ট মিটিংগুলো হয়েছে, যার মধ্যে ধরো ব্রিক্সের মিটিং পড়ছে, G20-র মিটিং পড়ছে, সাংহাই কোঅপারেশনের মিটিং পড়ছে, এগুলোকে তোমাকে পড়তে হবে। G20-র মিটিং কেন ইম্পর্টেন্ট তোমরা জানো, 2023 সালে এই G20-র মিটিংটা আমাদের ইন্ডিয়াতে হয়েছিল, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। SCOর মিটিংও 2023 সালে ইন্ডিয়াতে হয়েছিল, সেই কারণে এটাও ইম্পর্টেন্ট। এছাড়া UAE-তে হওয়া COP28 কনজারভেশন অফ পার্টির, যেটা এনভায়রনমেন্টের উপরে যে মিটিংটা হয়, ওকে। এছাড়া সোলার অ্যালায়েন্স, মিলেট কনফারেন্স, এই প্রত্যেকটা পার্টকে কিন্তু তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে থেকে পড়তে হবে ভালো করে। তো কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আমরা তৈরি করব কী করে? তোমাদের পছন্দের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে যেখান থেকে, বা অন্য কোনো সোর্স থাকে যেখান থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে প্রিপেয়ার করো, ডেফিনেটলি সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে তোমরা ভালোভাবে প্রিপেয়ার করে নিতে পারো। এছাড়া তোমরা যদি চাও কারেন্ট অ্যাফেয়ার্সটাকে আরও ভালো করে তৈরি করতে, তোমরা দিশা পাবলিকেশনের যে ইয়ারবুকটা রয়েছে সেই বইটাকেও তোমরা ফলো করতে পারো। ওখানেও কিন্তু তোমার গোটা বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে তোমরা ভালোভাবে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা এই জিনিসগুলোকে রেডি করে নিতে পারবে। তো যে তিনটে বইয়ের কথা আমি তোমাদেরকে বললাম জেনারেল নলেজকে তৈরি করার জন্য, সেটা হচ্ছে 1 লুসেন্ট পাবলিকেশনের জেনারেল নলেজ বই, 2 নম্বর হচ্ছে তোমার আমাদের স্ট্যাটিক জিকের জন্য অঙ্কিত ভাটি স্যারের স্ট্যাটিক জিকে বইটা, এবং 3 নম্বর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে দিশা কারেন্ট অ্যাফেয়ার্সের বইটা। এই তিনটে বই থেকে তোমরা এইগুলোকে পড়ে ফেলতে পারো, ঠিক আছে। কারোর যদি মনে হয় যে না ইংলিশ ভার্সনে তোমাদের পড়তে অসুবিধা হচ্ছে, স্ট্যাটিক জিকের বইটা ইংলিশ ভার্সনে তো পাওয়া যায় না, বাদ বাকি তুমি এই হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি এগুলো তরুণ গোয়েল স্যারের বই পাওয়া যায় জেনারেল নলেজের, সেই বইটাও যথেষ্ট ভালো, সেটাকে বাংলা ভাষায় তোমরা পেয়ে যাবে, ওইখান থেকেও কিন্তু তোমরা এই জেনারেল নলেজ বা ট্রেডিশনাল জেনারেল নলেজটাকে তৈরি করতে পারো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্সেরও বাংলাতেও ভালো ভালো ম্যাগাজিন পাওয়া যায়, সেখান থেকেও কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পার্টটাকে তৈরি করে নিতে পারো। নাও কেন আমি এই কথাটা বললাম, সেটার কারণ হচ্ছে আমাদের এই যে SSC, MTS অ্যান্ড হাওয়ালদার এক্সাম, এই এক্সামটা কিন্তু বাংলা ভাষাতেও তুমি পরীক্ষাটা দিতে পারো। ইংলিশ পেপারটাই শুধুমাত্র তোমাকে ইংলিশে দিতে হবে, বাকি জেনারেল নলেজের যে টপিকগুলো রয়েছে সেগুলোর উপর যে প্রশ্নগুলো আসে সেগুলোকে কিন্তু তুমি বাংলাতেও অ্যান্সার করতে পারো। শুধু তাই না, সেশন 1-এ যে দুটো পার্ট রয়েছে ম্যাথস এবং রিজনিং, সেগুলোকেও তুমি বাংলায় অ্যান্সার করতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ওখানে বাংলায় প্রশ্ন আসবে যদি তুমি ফর্ম ফিল আপের সময় বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার জন্য অপ্ট করো তো, ঠিক আছে। তো এই তিনটে যে বইয়ের কথা বললাম, তাছাড়া আরও একটা বইয়ের কথা আমি বলবো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো প্রচণ্ড গুরুত্ব রাখে এই ধরনের পরীক্ষায়। তো প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কোথা থেকে সলভ করবে, তোমরা পিনাকেলের আপডেটেড প্রিভিয়াস ইয়ারের বইটাকে নিয়ে নিতে পারো, SSC প্রিভিয়াস ইয়ার, অথবা পিনাকেল পাবলিকেশনের বইয়ের বদলে যদি তোমরা কিরণ পাবলিকেশনের বইটা কেনো, তাহলেও কিন্তু খুব বেশি ভুল হবে না। দুটো বই যথেষ্ট ভালো, তোমরা সেই দুটো বই থেকে SSCর শুধু MTS কেন, CPO, CHSL, CGL, এই যে সবকটা পরীক্ষা SSC কন্ডাক্ট করে, তার প্রিভিয়াস ইয়ারগুলোতে জেনারেল নলেজের যা যা প্রশ্ন আছে সেই বইটাকে ভালো করে কমপ্লিট করলে ওখান থেকেই কিন্তু তোমার জেনারেল নলেজের সিংহভাগটা তৈরি হয়ে যাবে। কেউ যদি ভালো করে পিনাকেল বা ওই কিরণের প্রিভিয়াস ইয়ারের বইটাকে ভালো করে পড়ে, আমি বলছি তোমাদের এই 25টা নাম্বারের মধ্যে 25 নম্বরের প্রশ্নের মধ্যে 12-13 নাম্বার ওখান থেকেই তৈরি হয়ে যাবে, এত ভালো করে ওখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো ওইগুলোকে তোমাকে রেডি করতে হবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে। এবার চলে আসি আমরা ইংলিশটাকে কী করে রেডি করব। ইংলিশটাকে রেডি করার জন্য দেখো আমি ইংলিশে ইম্পর্টেন্ট টপিক ওয়াইজ প্রথম থেকে শেষ অবধি শর্ট লিস্ট করেছি 10টা টপিক। তোমরা শুরুতেই ইংলিশে যেই সাবজেক্টটাতে যে চ্যাপ্টারটাতে ইম্পর্টেন্স দেবে সেটা হচ্ছে টেন্স। টেন্স সম্পর্কে যেন প্রত্যেকটা টেন্স সম্পর্কে তোমাদের একটা ডিটেলস ভালো নলেজ থাকে। টেন্স সম্পর্কে নলেজ না থাকলে কিন্তু তোমরা অনেক প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবে না। টেন্সের পরে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট এবং সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্টের পরে প্রিপোজিশন, এই তিনটে চ্যাপ্টার তোমাকে তৈরি করতেই হবে খুব ভালো করে SSC, MTS কেন SSC যে কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করতে গেলে, কারণ সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট, টেন্স এবং প্রিপোজিশনের উপর থেকে প্রচুর প্রশ্ন আসে SSC, MTS এবং হাওয়ালদার এক্সামিনেশনে। এই তিনটে চ্যাপ্টার পড়া হয়ে যাওয়ার পর তোমরা চলে আসবে ফ্রেজাল ভার্বসে। ফ্রেজাল ভার্বসগুলোকে তোমরা SP বক্সির বই থেকে মনে রাখতে পারো, এবং ন্যারেশন, ভয়েস চেঞ্জগুলোকেও তোমরা ওই একই বই থেকে তৈরি করে নেবে। কোয়েশ্চেন্স ট্যাগ এগুলোও SP বক্সির বইতে পেয়ে যাবে। যদি আমি এই পার্টগুলো বাদ দিয়ে ভোক্যাবসের কথা বলি, ইংলিশে প্রচুর ভোকাবুলারি বিল্ড আপ করার ব্যাপার থাকে, একটা দিনের সাবজেক্টটা সম্পর্কে নলেজ আসে না, দীর্ঘ প্র্যাকটিস লাগে। কিন্তু এই যে 3-4 মাসের যে ডিউরেশনটা রয়েছে তোমাদের কাছে MTS পরীক্ষার জন্য ইংলিশটাকে তৈরি করে নেওয়ার জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট। তার জন্য কি করতে হবে, তার জন্য রেগুলার বেসিসে তোমাকে ভোকাবুলারিটাকে তৈরি করতে হবে। যদি তোমাদের ভোকাবুলারি স্ট্রং না থাকে, আমি বলবো কোনো একটা পার্টিকুলার বই থেকে তোমরা এই সিনোনিমস বলো, তোমরা ইডিয়ামস বলো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলো, এই জিনিসগুলোকে তোমরা তৈরি করবে।
ঠিক আছে, প্রতিদিন চেষ্টা করবে 20-25টা করে সিনোনিমস পড়ার, 20-25টা করে ইডিয়াম পড়ার, 20-25টা করে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ার, যাতে তোমরা কমপ্লিট করে পুরো জিনিসটাকে আরেকবার রিভাইজ করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমরা তোমাদের ভোকাবুলারি তৈরি করবে এবং এইভাবে তোমরা তোমাদের গ্রামার পোর্শনটাকে তৈরি করবে। এছাড়া মিসলেনিয়াসের মধ্যে আর যে সমস্ত ইম্পর্টেন্ট গ্রামার রুলসগুলো রয়েছে সেগুলোকে তো দেখতেই হবে, ওগুলোকে আমি বাদ দিচ্ছি না। এইগুলোকে দেখে নেওয়ার পর দেন ওইগুলোকে দেখবে। তো ইংলিশটাকে আমরা তৈরি করব কিভাবে, কোথা থেকে তৈরি করব? সিনোনিমস, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড এগুলো তো প্রচুর আসে। হ্যাঁ, এর কোনো শেষ নেই, ঠিক কথা। এগুলো তুমি পড়ে 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 শেষ করতে পারবে না, প্রচুর জায়গা থেকে অনেক কিছুই আসে। তো আমরা করব কি, আমরা দুটো স্ট্যান্ডার্ড বই ইংলিশের ক্ষেত্রে ফলো করব। একটা হচ্ছে এসপি বক্সি স্যারের যে জেনারেল অবজেক্টিভ ইংলিশের বইটা আছে, অবজেক্টিভ ইংলিশ বইটার থেকে আমরা গ্রামার পোর্শনটাকে ভালো করে রিড করব এবং সেখানে ভোকাবুলারি যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, সিনোনিমস, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলোকেও আমরা ওখান থেকে পড়ব। শুধু তাই নয়, তোমরা ফ্রেজাল ভার্ব এবং প্রিপোজিশন চ্যাপ্টারটাও খুব ভালোভাবে দেওয়া রয়েছে ওখানে যে সমস্ত প্রিপোজিশন এবং ফ্রেজাল ভার্বগুলোকে দেওয়া রয়েছে, আমার মনে হয় সেগুলোকে পড়লেই তোমাদের এক্সামের জন্য সাফিসিয়েন্ট। একবার এসপি বক্সির বই থেকে তুমি এই জিনিসগুলোকে তৈরি করে নিলে এবং ভোক্যাবসগুলোকে রেডি করে নিলে, দেন তুমি কি করবে, এই ভোক্যাবসগুলোকে রেডি করবে আরও একবার পিনাকেল বা কিরানের প্রিভিয়াস ইয়ারের বইগুলো থেকে। ওকে, যেরকম আমরা পিনাকেল পাবলিকেশন বা কিরান পাবলিকেশনের প্রিভিয়াস ইয়ারের বই থেকে এসএসসির জেনারেল নলেজে আসা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করলাম আমাদের সিলেবাসটাকে শেষ করার পরে, একই রকমভাবে ইংলিশের ক্ষেত্রেও কিন্তু তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে অ্যানালিসিস করতেই হবে, ম্যান্ডেটারি এটা তোমাকে এই পরীক্ষায় সিলেকশন নেওয়ার জন্য। কি করবে, গ্রামার কোশ্চেনগুলোকে ভালো করে কমপ্লিট করার পর ওই যে পিনাকেল বা কিরানের যে প্রিভিয়াস ইয়ারের বইটা তোমরা কিনলে, ওইখান থেকে তোমরা ওই গ্রামারের যে প্রশ্নগুলো পুরনো বছরে এসছে, সেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের হোক, সেটা এরর কারেকশনের হোক, সেই প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করবে। এতে তোমাদের গ্রামারটা বেশ ভালোভাবে পোক্ত হয়ে যাবে। এবং এই গ্রামারটাকে রেডি করার পর পাশাপাশি তোমরা এই যে আমাদের ভোক্যাবস পোর্শনটা রয়েছে, ওই বইগুলোতে দেখো প্রিভিয়াস ইয়ারে কী কী ভোক্যাবুলারি প্রশ্ন এসছে, সিনোনিমসের কী কী প্রশ্ন এসছে, ইডিয়ামসের কী কী প্রশ্ন এসছে, ওয়ান ওয়ার্ডসের কী কী প্রশ্ন এসছে, সেখান থেকে পড়ো। এখন অনেকে বলতে পারো যে দাদা তুমি অ্যান্টোনিমসের ব্যাপারটা কেন লেখোনি? দেখো, সিনোনিমসগুলোকে যদি মোটামুটি তোমরা ভালো করে পড়ে যাও, অ্যান্টোনিমসগুলোকে আলাদা করে পড়ার দরকার নেই। এটা একটা ট্রিক টাইপই বলতে পারো। সিনোনিমসগুলোকে ভালো করে নলেজ থাকলে তুমি এক্সাম হলে আইডেন্টিফাই করতে পারবে অ্যান্টোনিম কোনটা। কারণ সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। তো তুমি যদি কোনো একটা শব্দের সমার্থক শব্দ এবং সেই শব্দটার মানে জানো, অপশনগুলো দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে উল্টোটা তাহলে কে বা বিপরীত থাকে। এই জন্য অ্যান্টোনিমসে আলাদা করে সময় ওয়েস্ট করার দরকার নেই। সিনোনিমসটাকেই পড়ো, ইডিয়ামসটাকেই পড়ো এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটাকে যেভাবে বললাম এই বইগুলোর থেকে তোমরা কমপ্লিট করে নিতে পারো। ঠিক আছে, এবং পুরো টপিকটা ফিনিশ হয়ে যাওয়ার পর, মোটামুটি বেশ কিছুটা তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর, তোমরা চেষ্টা করবে টেক্সট বুক থেকে হোক বা অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে বেশ কিছু মক দেওয়ার। যদি কেউ মনে করো যে না, অনলাইনে মক না দিয়ে টেক্সট বই কিনে মক দেবে, সেটাও করতে পারো। ভালো ভালো পাবলিকেশনের বই বের হয়, সেখানে তোমরা সেই সময় মক টেস্ট দেওয়া শুরু করবে, সময় ধরে, ঘড়ি ধরে, এবং তারপর সেই মক টেস্টগুলোকে অ্যানালিসিস করে মোটামুটি তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করে নিতে পারো। তো এই ছিল মোটামুটি এই এক্সামের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং সিলেবাস। আশা করি এই ডিসকাশনটা তোমাদের যথেষ্ট কাজে দেবে, এবং এর বাইরেও যদি তোমাদের আর কোনো ডাউট থেকে থাকে এই এক্সামের প্রিপারেশনের ব্যাপারে বা এই এক্সাম রিলেটেড অন্য কোনো কিছু তথ্যের, তোমরা উইদাউট হেজিটেশন কমেন্ট বক্সে লিখে জানাও। আমি ডেফিনেটলি তোমাদের কোয়ারিগুলোকে রিসলভ করার চেষ্টা করব। থ্যাংক ইউ।